হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে, কিছু মোমেন্টস শেয়ার করতে। হ্যাঁ, এখন যেটা ট্রেন্ডিং চলছে ডিজিটাল ইনকাম। ডিজিটাল ইনকাম কবে থেকে বলছি, হ্যাঁ? এই যে পুরো ব্যাপারটা চলছে এটার মধ্যে যে একটা ঘোটালা রয়েছে, অনেকদিন আগে থেকে আমি অবশ্য এই নিয়ে প্রতিবাদ করেছিলাম। আমার চ্যানেলের শুরুতে একদম ১ম দিকে কিছু এনআরআই চ্যানেল নিয়ে আমার কয়েকটা ভিডিও এসছিল। যেটার কিনা সূত্রপাতই এইটাই ছিল। মানে এদের কিছু ফ্যান ক্লাব থাকে যেটা কিনা এখানে গ্রুপিজম বলা হচ্ছে, যেগুলোকে পয়সা দিয়ে টাকার মাধ্যমে মেইনটেইন করা হয়, যাতে এই গ্রুপ বা ফ্যান ক্লাবের যে মেম্বার্সগুলো তারা এই চ্যানেলের উদ্দেশ্যে বিভিন্ন কাজকলাপ, অন্যের চ্যানেলে গিয়ে বাজে, বাজে মন্তব্য, কার্যকলাপ বিভিন্ন নির্দেশেই চালনা করা হয়। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। এই নিয়ে আমি অনেকবার প্রতিবাদ করেছি। কিন্তু জানি এই প্রতিবাদ করে কোনো লাভ নেই। তা বলে তো আমাদের থামলে চলবে না। আ তবে আমি আজ বুঝতে পারছি আমি যে তখন শুরুতে প্রতিবাদটা করেছিলাম আমার ছোট আইডিয়া নিয়ে, তখনকার ১ম আইডিয়া নিয়ে, আজকে বুঝতে পারছি আমি সেখানে ভুল ছিলাম না। কিন্তু সেটা তবু মানা যায়। ওটা হলো একটা ডেইলি ব্লগের চ্যানেল, অনেক বড় চ্যানেল। তাদের এইসব করার টেনডেন্সি থাকতেই পারে। এদের যেমন ইনকাম, তেমনি এদের টেনডেন্সি, তেমনি এদের মানসিকতা। আমার এটাকে পছন্দ হয়নি। কিন্তু এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ব্লগার ছাড়া যারা ক্রিয়েটর তাদের মধ্যে এই ধরনের প্রবৃত্তি দেখতে পাবো, অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি। কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো, যেখানে এটার সূত্রপাত ঘটলো, অর্থাৎ আমাদের বাদর এবং টিনার যে আম অশান্তির একটা এপিসোড চলছে, এখনো চলছে। আ ডিভোর্সের শেষের দিকে এখন হয়তো পৌঁছেছে ব্যাপারটা বা প্রসেসিং এ আছে। এই যে ব্যাপারটা এর মধ্যে যে কিছু দালাল ঢুকে পড়ে তাদের একটা কনস্পিরেসি চালাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে। ১ম এ অতটাও বোঝা যায়নি। কিন্তু ধীরে, ধীরে ক্রমশ ব্যাপারটা আরো সামনে চলে আসছে। আর এখন তো এটা ওয়াইটির আলোচনার বিষয়বস্তু। ট্রেন্ডিং চলছে। নাও নিউ ট্রেন্ডিং ইস কামিং নাও। হ্যাঁ, চলে এসেছে আমাদের সামনে। হ্যাঁ, সত্যি এটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে। না হলে বলো না, একটা যারা অ্যাকচুয়াল নিডি, যাদের সত্যিকারের প্রয়োজন আছে, তাদের কজন পয়সা দেয়? দেয় না তো। সেখানে তো কেউ দিতে চাইলেও পয়সা দেওয়ার মাধ্যম খুঁজে পায় না বা আ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বা অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। বা তারাও হয়তো অনেক সময় নিতে চায় না। তাদের একটা প্রেস্টিজ, একটা সম্মানের ব্যাপার থাকে। হ্যাঁ? কিন্তু এর তো কোনো সম্মান নেই। ভালোবেসে গিফট, ছেলেকে গিফট, হ্যাঁ। কিছু ক্রিয়েটরের কথা আমার খুব ভালো লেগেছে। ছেলেকে দেখিয়ে গিফট নিচ্ছে। দেখো, কারোর কথা বলব, ধার করা কথা এটা আমার নিজের কথা নয়। কথাটা আ আমার মনে এসেছে, আমি বহুবার বলেছি কিন্তু এইভাবে বলিনি, যেভাবে আমি শুনলাম। দেখো, কোনো ক্রিয়েটর যদি আমার মনের কথাটা বলে, তাহলে সেটা আমি অবশ্যই তুলতে পারি। কিন্তু নাম তো নিতে পারব না। কিন্তু আমার কথা নয়, এটা ধার করা কথা আমি অ্যাকসেপ্ট করছি। সেটা কি? না, যদি এই ব্লগারের যে বাবা, বাচ্চাটির যে বাবা, সে যদি তার ছেলের ঠিকমতো প্রতিপালন নাই করতে পারে, ছেলের নিডস যেগুলো দরকার সেগুলো নাই মেটাতে পারে, হ্যাঁ, গিফটস এর উপরেই ভরসা করে থাকতে হতে পারে, তাহলে সে তো সংসার চালাতে পারছে না অ্যাকচুয়ালি। মানে সংসারের প্রয়োজনটা মেটাতে পারছে না। তাই তো? আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা খাট, একটা আসছে প্রয়োজনীয় জিনিস, সেটা গিফটস এর মাধ্যমে আসছে। হ্যাঁ? তারপরে আরো আসবে। আমাদের কিন্তু বলা হয়েছে আরো আসবে কিন্তু দেখানো হয়নি। তারপরে তো টাকা পয়সা এসেছে। এটা আমরা ১ম থেকে শুনে আসছি। আজকে নতুন না। টাকা এসেছে, টাকা এদের হাতেও এসছে। আবার টাকার মাধ্যমে বিভিন্ন জিনিস কেনা হয়েছে। যেমন কিনা জন্মদিনের কেক, মিষ্টি, অমুক-তমুক, ডেকোরেশন সমস্ত কিছু। তাহলে যে জন্মদিনটা হয়েছে সেটায় কিন্তু বাবার কোনো কন্ট্রিবিউশন ছিল না। পুরোটাই ভিউয়ার্সদের টাকার মাধ্যমে হয়েছে। তার মানে বাবার করার ক্ষমতা নেই। এটাই আমরা ধরে নেব। তা সেই ক্রিয়েটরটাও সেটাই বলেছে। যদি তার কোনো ক্ষমতা না থাকে, তাহলে সেই সন্তানকে সে নিজের কাছে রেখেছে কেন? সে তার মাকে দিয়ে দিক। এবার মা যদি নিতে না পারে, তাহলে কোনো সংস্থাকে দিয়ে দিক। এত বড় কথা, এত বড় আ চিন্তা সে করেছে। কারণ সে অ্যাকচুয়ালি যেহেতু একজন ক্রিয়েটর, সে আরেকজন ক্রিয়েটরকে খুব ভালো করে চেনে। আসলে এরা অনেকদিন ধরে একসাথে একই সঙ্গে পথ চলছে এই ওয়াইটির প্ল্যাটফর্মে। মানে ক্রিয়েটর টু ক্রিয়েটর এদের পরিচিতি অনেকদিন ধরে এবং এরা একজনের প্রকৃতিটা খুব ভালো করে জানে। তার জন্যই কিন্তু এইসব কথা এত জোরের সঙ্গে বলতে পারছে। কার কোথায় ড্রব্যাকস এগুলোও সে ভালো করে জানে এবং যাকে বলছে সেও জানে কার কোথায় ড্রব্যাকস। এটা হলো একটা গৃহযুদ্ধ লাগতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, এটা হলো অ্যাকচুয়ালি গৃহযুদ্ধ। ক্রিয়েটর টু ক্রিয়েটর যুদ্ধ। কিন্তু
সত্যিকারে বলছি, যে ক্রিয়েটারই এই কথাগুলো বলুক না কেন, তার এগেইনস্টে আমি অনেক কথা বলেছি। কিন্তু দেখো, যে ক্রিয়েটর সত্যি কথা বলবে, অ্যাকচুয়ালি ঠিক কথা বলবে, সেটা মেনে নিতে নিশ্চয়ই আমাদের আম অসুবিধা নেই। কারণ কেউ আমাদের শত্রু না। কারোর কিছু আম মানে কথা, কিছু ব্যবহার আমাদের খারাপ লাগতে পারে, সেটার আমরা প্রতিবাদ জানাই। কিন্তু মানুষটাকে তো আমরা কখনোই আমাদের শত্রু বানিয়ে নিচ্ছি না। কখনোই নিই না। কিন্তু তার ব্যবহারটাকে, তার পদ্ধতিটাকে, তার ভাষাটাকে, এগুলোর প্রতিবাদ জানিয়েছি আমি। ঠিক আছে? তার মানে তার সবটা ভুল না। সে কিছু, কিছু ঠিক জিনিসও বলতে পারে, যেটা কিনা আ কারোর পক্ষে কাজেরও হতে পারে। তাই না? কাজেই আ এটা কিন্তু আমার মনে হচ্ছে ঠিকই বলছে। হ্যাঁ, এই গ্রুপিজম চলছে এবং এই গ্রুপেই কোনো একটি অ্যাকাউন্ট আছে, যেটা কিনা যে অ্যাকাউন্টে এই সমস্ত টাকা, বাইরের টাকাই এসে পড়ে। দেশের লোকজন, মানে আমাদের ইন্ডিয়ার লোকজন যত না টাকা দেয়, বাইরের থেকে টাকা বেশি আসে। এটা একদম ঠিক বলেছে। আমাদের যতই ভড়ংবাজি বলুক যে বাইরের টাকা আসছে, তাহলে আমায় অমুক ইয়েতে ফেঁসে যাবো। আরে সব রকম রাস্তা করা থাকে। হ্যাঁ? ফেঁসে যাবার কোনো রাস্তাই থাকে না। এনআরআই অ্যাকাউন্ট থেকে, বাইরে থেকে টাকা আসে না। আমাদের অনেক আত্মীয়স্বজন আছে যারা কিনা টাকা পাঠায়। বিভিন্ন ক্ষেত্রে টাকা পাঠায়। নিজের আত্মীয়স্বজনকেই পাঠায়। সে হিসেবে তার রিলেশনশিপ দেখাতে হয়। অথবা তুমি কোনো দান করছো, এই অর্থে পাঠাতে পারো। তারপর কোনো অনাথ আশ্রমকে দেখাতে পারো, এইভাবে পাঠাতে পারো। অনেক টাকা বাইরে থেকে আসে এইভাবে। যেভাবে আমাদের ইন্ডিয়ার টাকাও বাইরে যায়। কেননা এগুলোর অনেক দেখো আইন আছে, আইনের ফাঁক-ফোকরও আছে। ঠিক আছে? কাজেই এইভাবে আসছে। আর অ্যাকচুয়ালি যারা দিচ্ছে তাদের কষ্টের টাকা বলো আর যাই বলো, আমার মনে হয় এগুলো তারা পাঠায়, দান-ধ্যান করে বা এখানে করছে, অ্যাকচুয়ালি হোয়াইট মানি করা এই পরিমাণে সম্ভব নয়। ব্লাক মানি ছাড়া করা সম্ভব নয়। আমার মনে হয় ওই যাদের ওই ধরনের ইনকাম, পিছনের ইনকাম, সাইডের ইনকাম, ব্লাক মানি টাইপের টাকা, তারাই এইভাবে আম টাকা-পয়সা দান-ধ্যানের মাধ্যমে হোয়াইট করার চেষ্টা করে। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা। শুধু মাথায় সবসময় থাকে না। হ্যাঁ? কারণ দেখো, টাকা কারোর বেশি হয় না। এটা পরিষ্কার কথা। টাকা কিন্তু কখনো কারো বেশি হয় না। তাহলে আমাদের এত মিলেনিয়ার সব আছে বিভিন্ন জায়গায়। তাহলে সবসময় দেখতে তাদের খুঁজে, খুঁজে দান-ধ্যান করত। কিন্তু তারা কিন্তু একটা সময়, একটা পরিস্থিতিতে এসেই দান-ধ্যান করে। মানে মনে করো কোনো ফ্লাড, কোনো ডিজাস্টার, এই ধরনের কোনো জিনিসে তখন তারা দান-ধ্যান করে। এমনি কিন্তু খুঁজে, খুঁজে দান-ধ্যান করে না। বা কোনো সংস্থা, অনাথ আশ্রম, এনজিওর মারফত গিয়ে এর মাঝখানে কিন্তু কোনো সাধারণ লোক দালাল থাকে না। ঠিক আছে? সেইসব এনজিও এখন কিন্তু এখানে ওখানে গড়ে ওঠা অনেক এনজিও আছে। আম মানে আমি এনজিওর নাম নিয়ে আমি চালিয়ে দিলাম। সেইরকম না। একটা তোমার রেজিস্টার্ড এনজিও, সেটার মাধ্যমে তারা কিন্তু কাজগুলো করে। আবার এরাও কিন্তু একই পারপাস এ করে। এটা কিন্তু আমরা সবাই জানি, সবার জানা। তবু যেন মনে হয় জানি না। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলোই চলছে এবং সত্যিকারের এদের গ্রুপের মধ্যেই এই ঝামেলাটা লেগেছে। অ্যাকচুয়ালি যারাই টাকাটা নিচ্ছে, অর্থাৎ ওই দালাল দিদির কিছু গ্রুপ আছে WhatsApp, Facebook এ, সেই গ্রুপের মধ্যেই যে টাকা পয়সাগুলো আসছে, সেগুলোর ভাগ বাটোয়ারা নিয়েই ঝামেলা হচ্ছে। এবং সেই গ্রুপেরই কোনো একজনের মারফত খবরটা সারা ওয়াইডিতে ছড়াচ্ছে এবং আমরা জানছি। এটাই তো হয়, এটাই তো হয়। আরে তাহলে মীর জাফর এসছে কেন? আর সিরাজদৌল্লা মরলই বা কেন? আর বাংলা পরাধীন হলোই বা কেন? এটা একটা বড় ব্যাপার। এর সঙ্গে এর তুলনা হয় না। আমি বলতে চাইছি আ বিশ্বাসঘাতক সব জায়গায় থাকে। তুমি যতক্ষণ তাকে সন্তুষ্ট রাখতে পারবে, ততক্ষণই সে চুপ থাকবে। কিন্তু যখন সে বুঝবে আমি আমার বখরাটা ঠিকভাবে পাচ্ছি না, তখন সে কিন্তু তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, করবেই। এটা মানো আর না মানো। সেটাই অ্যাকচুয়ালি হয়েছে। সেটাই অ্যাকচুয়ালি আরো বড়ভাবে হবে। এরা মিটমাট করে নেবার চেষ্টা করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু হয়তোবা পারবে না। কারণ ওয়াইটিতে এটা একটু হলেও বেরিয়েছে। দেখো কাল কি হয়? ওই যে এক ছায়া মানব দুদিন ধরে শুনলাম, এখন আর শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কি? না, এখন ওটা নিয়ে আর কথা হবে না। প্রসেসিং এ চলছে। তার মানে ওই ব্যাপারটা এখন থাক। এখন হচ্ছে টাকা-পয়সা নিয়ে কথা বলতে হবে। ওটা হাতে রইল। আবার কোনো সময় এটাকে উঠবে বা ওটা ধামাচাপা পড়ে যাবে। মানে এগুলো কিন্তু এরা নিজেরাই নিজেদের মধ্যে খেলা করে চলেছে। আমরাও ক্রিয়েটর, কিন্তু আমরা দূর থেকে ভিউয়ার্সদের মতোই দর্শক আসনে বসে এগুলোকে দেখছি এবং নিজেদের মতো করে আমাদের মনে সাজিয়ে গুছিয়ে বলছি। আমাদের কিন্তু কোনো গ্রুপিং এর ব্যাপার নেই। তার জন্য কিন্তু আমরা একবার এর হয়েও বলতে পারি, আবার ওর হয়েও বলতে পারি, আবার কারোর বিরুদ্ধেও বলতে পারি। আমাদের মনে কোনো ভয় নেই। কারণ আমার মাথায় কেউ বস নেই। বসিং করার জায়গাতেই নেই। আমার কিছু ফায়দা নেই। আমি কিছু পাবো না। এটাই হলো কথা। মুখটা এরমভাবে আটকানো নেই। আমার মুখ খোলা। আমি স্বাধীন। আমি পরাধীন নই। কাজেই এটাই হলো কথা। নিরপেক্ষ কথা বলা কজন বলতে পারে? এটা তো ১ম থেকে বলে আসছি। একজন অত বড় ব্লগার, তার দালালের কি প্রয়োজন? কি প্রয়োজন? নিজেকে বাঁচানোর জন্য সে যদি নিজে সৎ হয়, তাহলে দালাল সে হায়ার করবে কেন?
হায়ার করছে না, সে টাকা হয়তো দিচ্ছে না। কিন্তু এই যে বাইরে থেকে টাকাগুলো আসছে, এটাই হচ্ছে তার নাম করে ওই দালাল ইনকাম করছে। আরো কি করছে আমি বলছি। এখন আমি কি জানি সঠিক সে কিছু টাকা দিচ্ছে না সেটুকু অনেক টাকা দিচ্ছে? কি করে জানবো? কি করে জানবো বলো? আমরা তো তাহলে এদের সঙ্গে কথা বললেও এরা বলবে না। সব এরা ভেকধারী। এরা ভেকধারী। ভেক ধরে বসে রয়েছে। মুখটা এমন করে বসে লাইভে বসে যাবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোমরা খাইয়ে দেবে তবে আমি খাবো। কিভাবে কাটা বাছে জানি না তো। মানে আমার অ্যাকাউন্টে টাকা আসছে আমি জানি না তো, এত টাকা আসছে আমি জানি না। আরে খাট ওইভাবে বানাতে ওই খাটের কত টাকা লাগে তো আমরা অনেকদিন আগে হিসাব করে বলে দিয়েছিলাম। আরো জিনিস বলে আসছে। সেও দেখব সব টাকা তো ওখানে পৌঁছচ্ছে না, সেটাও কথা। পৌঁছবে কি করে? অনেক হাত ঘুরে আসছে না? যেভাবে বাজারের মালপত্র আসে আমাদের কলকাতার বাজারে। যে চাষ করে তার হাত কত হাত ঘুরে তবে বাজারে এসে বসে। তাহলে সেই জিনিসের দাম যদি ৳২ হয়, আমরা সেই জিনিসটা কিনছি কত টাকায়? বলো। ৳২০, ৳৩০ তাহলে কত দাম বেড়ে গেল? সেরকমই তো ব্যাপার। সেই রকমই জিনিস চলছে। এটা একটা মার্কেট চলছে, বাজার। একটা বড় বাজারে বাস করছি আমরা। যেখানে আমরা সবাই সবাইকে বিক্রি করছি, সবাই সবাইকে কিনছি, সবাই সবাইকে ইউজ করছি। এটাই চলছে। আর এই নোংরামোটাকে এনজয় করছে সব বড় চ্যানেলগুলো। সব বড় চ্যানেল বললে বড় চ্যানেলের অপরাধ করা হয়। বড় চ্যানেল কিসে হয়? সাবস্ক্রাইবারের জন্য তো হয়। সাবস্ক্রাইবারের একটা সংখ্যা দেখে বড় চ্যানেল হয়। বড় মনের মানুষ কিন্তু সবাই হতে পারে না। এইরকম ভিখিরি টাইপের যদি কোনো ব্লগার হয়, তার কিন্তু গায়ে ট্যাগ লেগে যাওয়াটা খুব তাড়াতাড়িই হবে। যাই হোক, বললাম না এর যে অরিজিনাল দিদি, নিজের দিদি যে বলে গেছিল, ভবিষ্যৎবাণীটা করে গেছিল, সেটা যে কত দ্রুত সত্যি হবে এই ভাই সে দেখতে পাবে। কোন ফাঁদে পড়বে, ওই বলে না ফাঁদে পড়িয়া বগা কান্দে রে, ওই অবস্থাই এর হবে। নিজের ফাঁদে নিজেই পড়ে যাবে। বাঁচাবার জন্য কেউ থাকবে না। তখন কেঁদে কেটে কিচ্ছু করার থাকবে না। এখন উঠছে, ভাবছে আমি অনেক উঁচুতে উঠে গেছি। ভিউয়ার্সরা আমার পাশে আছে। ভিউয়ার্সরা আমাকে বাঁচাবে। দালাল দিদি আমাকে বাঁচাবে। তুমি যদি সৎ হও, তুমি যদি সঠিক হও, তাহলে তোমাকে এজেন্ট ধরতে হবে কেন? আমাদের কি চোখ নেই? ভিউয়ার্সরা কি অন্ধ? তারা জানে না কোনটা ঠিক, কোনটা ভুল? যে ভুল তার পাশে কোনোদিনই যাবে না। যে ঠিক তার পাশে সবাই তাকে সাপোর্ট করবে। এটাই তো। তার জন্য এজেন্ট রাখতে হবে? সে কি আমাকে বাঁচাবে না নিজে বাঁচবে? দেখ কি হয়। এটাই দেখার জিনিস। এইবার দেখ কি হয়। আমরা দেখার জন্যই বসে রইলাম। এই বিষয়ে আরো ভিডিও আসবে। তোমরা দেখো, দেখতে থাকো। আর আমার সঙ্গে থাকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করেই করো। এখন এইটুকুই। টাটা।